তো সবাইকে গুড মর্নিং। শুরু করছি কমপ্লিট আরআরবি ম্যাথের প্রথম ক্লাস বা প্রথম চ্যাপ্টার এলসিএম বা এইচসিএফ দিয়ে। আমার এই যাবৎকালের টুটকিনাটকি যেটুকু ম্যাথ করা আছে তার পরের থেকেই সম্পূর্ণ আরআরবির কমপ্লিট ম্যাথের দিকে লক্ষ্য রেখে আজকের প্রথম ক্লাস লসাগু এবং গসাগু। তো লসাগু এবং গসাগু চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কভারেজ, প্রত্যেকটি টাইপস এবং তার লেভেল ধরে ধরে প্রতিটি ম্যাথকে আমরা কমপ্লিট করব স্মার্টেস্ট থেকে স্মার্টেস্ট পদ্ধতিতে। এই যাবৎকালের যত আরআরবির পরীক্ষা আছে, সে গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, বা এলবি টেকনিশিয়ান হোক, বা আরপিএফের এসআই হোক, সমস্ত পরীক্ষার জন্য কমপ্লিট চ্যাপ্টারের পরিপূর্ণতা যাতে পায় সেইভাবে আমি তোমাদের জন্য কোশ্চেন ডিজাইন করেছি। আর শুধুমাত্র আরআরবির পরীক্ষা নয়, সিজিএল হোক, স্টাফ সিলেকশন হোক, স্টেট লেভেল হোক, যে কোনো পরীক্ষার জন্য লসাগু গসাগু সংক্রান্ত সমস্ত টাইপস যাতে ভ্যারাইটি কভারেজ হয় তারই পরিপূর্ণাঙ্গ দিতে আজকের ক্লাস চেষ্টা করব ধারাবাহিক কন্টিনিউটি রাখার জন্য। যদিও মাঝে একটু প্রবলেম আসবে কিছুদিনের জন্য, তারপর থেকে আশা করি সম্পূর্ণ আমি একদম রেগুলার বেস ক্লাস দিতে পারবো। তো যাই হোক, প্রথমেই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কনসেপ্টকে দিয়ে একদম ভারাক্রান্ত করতে চাই না আমি তোমাদের ব্রেনকে। যে জায়গায় যেটুকু কনসেপ্ট দরকার তার ভিত্তিতেই দেখবে প্রত্যেকটি ম্যাথ অনায়াসেই মৌখিকভাবে করতে পারছো। তো চলো এক এক করে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের কোশ্চেনকে। তো চ্যাপ্টার এলসিএম, এইচসিএফ অথবা লসাগু এবং গসাগু, পেন পেপার নিয়ে আমার সঙ্গে রেডি হয়ে যাও। একদম বেস লেভেল থেকে কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটি ম্যাথ এবং টাইপকে ধরে ধরে আমরা করব। দেখো, যে কোনো ম্যাথের দুই একটি ম্যাথের জন্য ট্রিকবাজি এ হচ্ছে কম্পিটিটিভ লাইনের পড়াশোনার সবচাইতে অব্যর্থতা। দ্যাট মিন্স সবচাইতে বাজে ব্যাপার। যে কোনোভাবেই হোক, যেই করাক না কেন, সর্বোত্তম এবং সর্বাধিক লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি ধরন এবং টাইপস কভার করা। দেখবে সেটা করতে পারলেই ম্যাথ হবে লিমিটেড সংখ্যক ম্যাথ, অল্প সময়ের মধ্যে দিতে পারবে সম্পূর্ণ সিলেবাসকে রিপিটেশন বারে বারে। আরে বারে বারে রিপিটেশন দিতে পারলেই যদি কমপ্লিট কভারেজ থাকে, তবে যে কোনো সাবজেক্টে যে কোনো সময় অল্প দিনের মধ্যেই ফুল স্কোর করা সম্ভব। তখন কম্পিটিশন 10 লাখ হোক কি 1 কোটি হোক, নো ম্যাটার, তোমার সিলেকশন সবার আগে। তো শুরু করছি আজকে আমাদের চ্যাপ্টারকে। দেখো, লসাগু এবং গসাগুর। তো প্রথমেই চ্যাপ্টারের শুরুতে যারা নতুন যারা পুরনো সবার জন্য একদম পূর্ণাঙ্গ জ্ঞান পেতে এবং প্রত্যেকেই যাতে অনায়াসে ম্যাথ একদম আয়ত্তস্থ করতে পারে, সামান্য একটু ব্রিফ কনসেপ্ট দিয়ে শুরু করবো আমাদের টপিক্সকে, এবং লেটেস্ট কোশ্চেনের সাথে সলভ করতে করতে কনসেপচুয়ালি আমরা চ্যাপ্টারকে প্রতিটি টাইপকে ধরনকে কভার করবো। কেমন? তো চলো। তো চ্যাপ্টারের টাইটেল লসাগু এবং গসাগু, আরআরবি কমপ্লিট সিলেবাসের ষষ্ঠতম বা 6তম চ্যাপ্টার। তো লসাগু এবং গসাগু ইংলিশ টার্মে কনভার্সন করলে আমরা এই লসাগু এবং গসাগুর ব্রিফ শর্টেস্ট ফর্ম পাই কি? এল সি এম অ্যান্ড এইচসিএফ, লোয়েস্ট কমন মাল্টিপল অ্যান্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গরিষ্ঠ সাধারণ গুণনয়ক। সবার এর কনসেপ্ট জানা সত্ত্বেও আমি একটু ব্রিফ কনসেপ্ট না দিয়ে শুরু করতে পারি না, তাই দু এক কথাই এর শেষ করে দেখো ম্যাথে চলে যাব আমরা। প্রত্যেকটা ম্যাথের টাইপস এবং ধরন অনুযায়ী কনসেপ্টুয়ালি আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। দেখো, তো লঘিষ্ঠ সাধারণ গুণিতকের অর্থ দেখো, লঘিষ্ঠ সাথে সাধারণ গুতে গুণিতক, গসাগুতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। টার্মকে যদি আরো বিশ্লিষ্ট করি, লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট, সাধারণ অর্থাৎ যা অনেকের মধ্যে বিদ্যমান, অর্থাৎ কিছু সংখ্যক, এক নয় একাধিক ব্যক্তির বা বস্তুর মধ্যে
সাধারণ অর্থাৎ কিছু সংখ্যক বা কিছু সংখ্যার সবচাইতে ছোট গুণিতক। কিছু সংখ্যার সবচাইতে ছোট গুণিতক, গরিষ্ঠ, সবচেয়ে বড়, কিছু সংখ্যার সবচাইতে বড় গুণনীয়ক। আর এক কথায় উৎপাদক, আর এক কথায় ভাজক। প্রথমেই দুটি শব্দকে একটু ছোট্টভাবে ব্যাখ্যা করব আমরা, গুণিতক এবং গুণনীয়ক। তো একটু অ্যানালাইজ দেখে নিই আমরা। গুণিতক এবং গুণনীয়ক, দেখো যে কোনো সংখ্যা, একটি সংখ্যা 24, যে কোনো সংখ্যা নিজেই একটি গুণিতক, নিজেই একটি গুণনীয়ক। কিভাবে? যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার সবচাইতে ছোট প্রথম ধনাত্মক গুণিতক কি? 24। সবচাইতে ছোট ধনাত্মক গুণিতক 1 = 24, প্রথম গুণিতক অর্থাৎ সবচাইতে ছোট গুণিতক। যে কোনো সংখ্যার সবচাইতে ছোট গুণিতক সংখ্যা নিজে। কনসেপ্ট ক্লিয়ার? যে কোনো সংখ্যার সর্ববৃহৎ ধনাত্মক গুণনীয়ক নিজে। 24 সবচাইতে বড় যে সংখ্যা দিয়ে বিভাজ্য, কমপ্লিটলি বিভাজ্য, সে হলো 24 = 24 নিজেই কি? সবচেয়ে বড় গুণনীয়ক বা সবচেয়ে ছোট গুণিতক। ভালো করে কনসেপ্ট বুঝো এক লাইনে। যে কোনো সংখ্যা নিজেই নিজের সর্বনিম্ন গুণিতক, নিজেই নিজের সর্বোচ্চ গুণনীয়ক। আর একটু elaborate করি, গুণিতক এবং গুণনীয়ক বা উৎপাদক বা ভাজক। ভাজক কাকে বলবো? ভাজক একটু রেড পেন নিয়ে নি। ভাজক কাকে বলবো? যে ভাগ করে তাকে বলে ভাজক। এই দুনিয়ার প্রতিটি সংখ্যাই যে কোনো সংখ্যাকে বিভাজিত করতে পারে, তবে সেই ভাগ কমপ্লিটলি ডিভিজিবল বা বিভাজিত হতে পারে, আবার নাও পারে। ক্লিয়ার? তবে ভাগ করলেই তার নাম ভাজক। কিন্তু উৎপাদক, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যাকে ভাগ করব, যদি সেই সংখ্যা তাকে পরিপূর্ণভাবে ভাগ করে একটা কি বলবো, স্বাভাবিক সংখ্যা উত্তর দেয়, অর্থাৎ উইদাউট এনি রিমাইন্ডার, কোনো ভাগশেষ থাকবে না, তবে সেই ভাজকগুলিকে বলবো আমরা গুণনীয়ক। ক্লিয়ার? তো ভাজক আর গুণনীয়কের ডিফারেন্স কি? যারা ভাগ দেয় তারা সবাই ভাজক, কিন্তু যে সকল ভাজক সম্পূর্ণরূপে সংখ্যাকে বিভাজিত করে, কোনো রিমাইন্ডার না রেখে, তারা হচ্ছে গুণনীয়ক। ক্লিয়ার? তাহলে প্রতিটি সংখ্যাই কিন্তু ভাজক, কিন্তু প্রতিটি সংখ্যার যে উৎপাদক তারা কিন্তু সবাই ভাজক নয়। ক্লিয়ার? তো প্রতিটি উৎপাদকই ভাজক, কিন্তু প্রতিটি ভাজকই উৎপাদক নয়। ক্লিয়ার? দেখো আরো জানলাম যে কোনো সংখ্যা নিজেই নিজের সর্বনিম্ন প্রথম গুণিতক, 24-এর প্রথম গুণিতক 24 নিজেই, অর্থাৎ যে কোনো সংখ্যার সবচাইতে লোয়েস্ট গুণিতক নিজে, যে কোনো সংখ্যার সবচাইতে হাইয়েস্ট উৎপাদক নিজেই। এই গেল একটি সংখ্যার ক্ষেত্রে কনসেপচুয়ালিটি, ক্লিয়ারিটি। কিন্তু যখন আমাদের চ্যাপ্টারের দিকে আমরা তাকাবো, আসবে সাধারণ কথাটি, অর্থাৎ এক নয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে আলোচনা, তখন একটা সংখ্যা নয়, আমাদের নিতে হবে একাধিক সংখ্যাকে। তো চলো এবার আসবো সাধারণ দিকে, আরো একাধিক সংখ্যা নিয়ে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সংখ্যার তুলনা করব একাধিক দেখে। চলো এবার দুটো সংখ্যা নিয়ে নিই।
এবার সংখ্যা 24 and 20। এক থেকে একাধিক সংখ্যা নিয়েছি। সংখ্যা হতে পারে একের বেশি, 2 3 4 5 6, একাধিক, নো ম্যাটার। তো দুটি সংখ্যার সবচাইতে বড় ভাজক অর্থাৎ সবচাইতে বড় উৎপাদক যেটা, সেটাই হবে তাদের গসাগু। আবার ওই দুটি সংখ্যা যাদেরকে বিভাজিত করতে পারে তারা তাদের গুণিতক, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোটটা সে হবে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্লিয়ার? তাহলে 24 এবং 20 যাদের দ্বারা বিভাজিত হয় তাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম যেটি, সেটি হবে তাদের গসাগু। ক্লিয়ার? তাহলে 24 এবং 20কে ভাগ করতে পারে অনেক সংখ্যা। যেমন 24কে ভাগ করতে পারে 1 2 3 4 6 8 12 এবং 24 নিজে, সবই 24-এর একটি উৎপাদক। 20কে ভাগ করতে পারে 1 2 4 5 10 এবং 20 নিজে, সবই 20-এর উৎপাদক। কিন্তু সংখ্যা দুটো নিয়েছি, তাহলে এই দুজনের এমন কিছু উৎপাদক আছে যা উভয়কে ভাগ করতে পারে। তারা কারা? তারা যথাক্রমে 1 2 4। আছে আর কোন সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে? বলো না স্যার। তাহলে এই তিনটি 1 2 এবং 4, 1 2 এবং 4, এই তিনটি উৎপাদকের মধ্যে সবচাইতে বড় যে উৎপাদক, সেটাই হলো উভয়ের সবচাইতে বড় সাধারণ উৎপাদক, আর তারই নাম গরিষ্ঠ সাধারণ গসাগু, আর সে হলো 4। ক্লিয়ার? লসাগু গসাগু কিভাবে নির্ণয় করব, কি তার প্যাটার্ন, কোন কোন স্টেজে, তার সামান্য দশমিক ভগ্নাংশ হোক বা মিশ্র ভগ্নাংশ হোক বা ন্যাচারাল নাম্বার হোক, দশমিক সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, সে অধ্যায় আমরা দেখছি পরে। আগে লসাগু গসাগু বেস কনসেপ্ট বুঝে নাও। তো দুটি সংখ্যা যাদের দ্বারা বিভাজিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড়টি হলো তাদের গসাগু। আবার সেই দুটি সংখ্যা যাদেরকে বিভাজিত করতে পারে, দেখো 24 ভাগ করতে পারে 24-এর প্রত্যেকটি গুণিতক। 24-এর ঘরের নামতা 24 2 48, 3 24 72, 4 24 96, এইভাবে 24-এর নামতা। 20 ভাগ করতে পারে প্রত্যেকটি 20-এর এক এক করে বাড়ি বেড়ে যাওয়া গুণিতককে, 40 60 80। এতক্ষণ 20 আর 24 যাদের দ্বারা ভাগ হয়েছে তারা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা বা উৎপাদক, তাদের মধ্যে বড় বা জ্যেষ্ঠ পুত্র হয়েছে তাদের গসাগু, গরিষ্ঠ সাধারণ উৎপাদক। এইবার 20 আর 24-এর লসাগু দেখতে গেলে দেখবো আমরা 20 আর 24 ভাগ করতে পারে এমন কতগুলি সংখ্যা আছে। তো 20 আর 24 ভাগ করতে পারে এমন যে সংখ্যাগুলো আছে তাদের 20-এর ঘরের নামতা বা 24-এর ঘরের নামতার মিল। ক্লিয়ার? তো দেখো এই 20 আর 24-এর ক্ষেত্রে যদি আমরা উদাহরণকার ছোট করে নিই, আরো সহজ করে বুঝতে পারবে। দেখো তো 20 আর 24 যাকে ভাগ করতে পারে যত সংখ্যা আমরা পাবো তার মধ্যে সবচাইতে ছোটটি হবে তাদের লসাগু। তো প্রশ্ন চলে আসলো সেই 20 আর 24-এর সবচেয়ে ছোট কোন সংখ্যা বিভাজিত করতে পারে? তো তার জন্য করতে হয় সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, যা আসলে লসাগু গসাগু কিভাবে করতে হয় পরবর্তী কনসেপ্টে আমরা দেখব। ক্লিয়ার? তো এখন জেনে রাখো গসাগু হচ্ছে কিছু সংখ্যার সবচাইতে বড় ভাজক, লসাগু হচ্ছে সেই সংখ্যা যাদেরকে বিভাজিত করতে পারে তাদের মধ্যে সবচাইতে ছোট সংখ্যা, যা নির্ণয় করবো কিভাবে। দেখো 24 আমি দেখিয়ে দিই একটু, পরে আমি এলাবোরেট আলোচনা আসছি। 24 মানে কি? 4 6 বা 3 8, যার মধ্যে আছে দুটো 3 আর একটি 3, দুটো 2 একটি 3 নিয়ে 24 গঠিত হয়। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 তা নিয়ে 20 গঠিত হয়, তাই তো? 20 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3। 20 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে পাবো আমরা 4 গুণ 5 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5। অর্থাৎ এদের লসাগু হচ্ছে সেই সংখ্যা যা 24ও ভাগ করবে 20ও ভাগ করবে। তো 24 দিয়ে ভাগ করতে গেলে 24-এ যত উৎপাদক আছে তা তো থাকতে হবে তার মধ্যে, তাই না? কি করবো? এর হাইয়েস্ট উৎপাদকগুলি নেব। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 5, তো 8 15-তে 120।
এবার 120, তার দ্বিগুণ 240, তার 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যথাক্রমে সব সংখ্যাই 24 এবং 20 দ্বারা বিভাজ্য। তো দেখলাম 24 এবং 20 দ্বারা বিভাজিত সংখ্যাগুলো অজস্র রয়েছে, তবে তার মধ্যে প্রথম যেটি ছোট সেটি হবে তাদের লসাগু বা 120, আর গসাগু 4। এই কনসেপ্টের সহিত আরো ম্যাথগুলি করতে আমরা দেখব আর একটি ক্ষুদ্র উদাহরণ এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি। দেখো, যদি দুটি সংখ্যা হয় মৌলিক 5 এবং 7, দুটি সংখ্যা, সেক্ষেত্রে তাদের গসাগু কি লসাগু কি? দুটি মৌলিক সংখ্যা, এ তো কারোর দ্বারা বিভাজ্য নয়। দুটি ভিন্ন বা আলাদা মৌলিক সংখ্যা, কাকে বলবো আমরা মৌলিক সংখ্যা? চলো মৌলিক সংখ্যা ছোট্ট ছোট সংখ্যা জেনে নিই। কি? মৌলিক সংখ্যা সেই সংখ্যা যাদের শুধুমাত্র দুটো উৎপাদক থাকে, এক এবং নিজে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকে বা উৎপাদক থাকে, এক এবং নিজে। তা 5 তো নিজের দ্বারা বিভাজিত হয়, 7 তো নিজের দ্বারা বিভাজিত হয়, অতএব 5 আর 7 নিজে উভয়ের মধ্যে তো কমন কিছু নেই, তো শুধুমাত্র থাকলো কি এক। এক হচ্ছে এমন সংখ্যা যা 5কে বিভাজিত করে, 7কে বিভাজিত করে। একের ঊর্ধ্বে কোনো কিছু নেই এমন কোনো সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে। অতএব দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই এক, সেটাই সর্বোচ্চ। ক্লিয়ার? এবং দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে তাদের গুণফল। দেখো, 5-এর সেই গুণিতক 7 দ্বারা বিভাজ্য যা আসলে 7-এরও গুণিতক, 7-এর সেই গুণিতক 5 দ্বারা বিভাজ্য যা আসলে 5-এরও গুণিতক। অতএব 7 আর 5-এর সেই গুণিতক হলো উভয়ের গুণফল, 5 7 35। তো দেখলাম দুটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে তাদের গসাগু সর্বদা এক এবং লসাগু হলো তাদের গুণফল। কারণ কারণ দুটি মৌলিক সংখ্যা পরস্পর ভিন্ন ধর্মী বা ভিন্ন আলাদা মৌলিক সংখ্যা, তাদের মধ্যে সর্বোচ্চ সাধারণ উৎপাদক থাকে একটি। ক্লিয়ার? যা হচ্ছে 1। এবং কোনো সাধারণ উৎপাদক না থাকার জন্য উভয় দ্বারা বিভাজিত হতে হবে, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 7 দ্বারা বিভাজিত সংখ্যা হতে হবে, আর কিছুই নয়। 5-এর 7 গুণিতক, 7-এর 5 গুণিতক, অর্থাৎ তাদের গুণফল। ক্লিয়ার? আসি পরবর্তী কনসেপ্টে। যদি সংখ্যা হয় পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? দুটি সংখ্যা পরস্পর মৌলিক হওয়ার জন্য জরুরি নেই যে তারা উভয়কেই মৌলিক হতে হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ কি? দেখো, 4 এবং 5, 8 এবং 9। দেখতে পাচ্ছি 4 একটি যৌগিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 8 একটি যৌগিক সংখ্যা, 9ও একটি যৌগিক সংখ্যা। তথাপিও তাদের মধ্যাকার সম্পর্ক পরস্পর মৌলিক। কারণ কি? পরস্পর মৌলিক সংখ্যা আমরা তাদেরকেই বলি যাদের শুধুমাত্র একটি কমন ফ্যাক্টরস, তা হচ্ছে 1। আর 1 কেন? এই জগতের প্রতিটি সংখ্যাই এক দ্বারা বিভাজ্য। কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল ফ্যাক্টর? 1 ইজ একমাত্র ইউনিভার্সাল ফ্যাক্টর, সার্বজনীন ভাজক হচ্ছে বা উৎপাদক হচ্ছে 1, যা সবাইকে ভাগ করতে পারে। অতএব শুধুমাত্র 1 দ্বারা বিভাজিত সংখ্যাগুলি পরস্পর মৌলিক হয়। পরস্পর মৌলিক হওয়ার জন্য উভয় সংখ্যাই যে মৌলিক হতে হবে তার কোনো কন্ডিশন নেই। হতে পারে দুটি সংখ্যাই যৌগিক, হতে পারে একটি যৌগিক অপরটি মৌলিক, নো ম্যাটার। ক্লিয়ার? তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি? সর্বদা 1, সর্বদা 1। এবং লসাগুও হবে সর্বদা তাদের কি? গুণফল। তো মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু লসাগু আমরা দেখলাম। চলো আসি একটু আলোচনায় এই কনসেপচুয়াল ক্লারিটি নিয়ে, পরবর্তী আমাদের প্রিভিয়াস এর আসা টাইপসের ম্যাথগুলিকে নিয়ে, দেন আলাদা কনসেপ্ট আস্তে আস্তে লসাগু গসাগু কীভাবে নির্ণয় করবো, প্রত্যেকটি টাইপসকে একদম সাথে সাথে থাকো, বুঝতে পারবে ম্যাথের লেভেল, টাইপস এবং প্রত্যেকটি কভারেজ কীভাবে সম্পূর্ণ হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
আমি যে ম্যাথ করাবো তার বাইরে একটি ম্যাথ এমন নয় যা তোমাদের সিলেবাসে আগামী কয়েক দশক ধরে আসবে। প্রতিটি টাইপসই কভার হবে এবং প্রত্যেকেই বুঝবে এবং পারবে তার মৌখিক সমাধান দিতে। তো চলো এক এক করে আমরা যাই আসলে ম্যাথের কোশ্চেনকে নিয়ে মৌখিক আলোচনা, এবং তারপর টপিক্সের সাথে সাথে কনসেপচুয়ালি আরও টপিক্সকে আমরা ক্ল্যারিটির সঙ্গে দেখবো। কেমন? দেখো, তো প্রথমে আরআরবি সিবিটি 2 বা মেইনের কোশ্চেন 2022-এর, তাও আবার। তো কোশ্চেন নিচে লেখা থাকবে, তোমরা দেখে নিও। হ্যাঁ, কোশ্চেন বিভিন্ন জায়গায় সার্চ করলেই মিলে যাবে একদম, সাল, তারিখ, ডেট। আমি লেটেস্ট কোশ্চেন নিয়ে এই উদাহরণগুলো রেখেছি এবং প্রত্যেক টাইপস অফ ভ্যারাইটিকে। তো দেখো, যেটুকু কনসেপ্ট দিয়েছি তার ভিত্তিতে কতগুলো ম্যাথ কিভাবে উত্তর তৈরি হয় দেখতে পারবে, তার ভিত্তিতে কত ভ্যারাইটির ম্যাথ তোমরা করতে পারছো। চলো, তো এই সামান্য কনসেপ্টেই দেখো, দুটি ভিন্ন সংখ্যার গসাগু সর্বদা এক হবে যখন, যদি গসাগু এক হতে হয় তার একটাই কন্ডিশন, সংখ্যা আর কারোর দ্বারা বিভাজিত হবে না, শুধুমাত্র এক দ্বারা তারা হবে হয় পরস্পর মৌলিক নয় উভয় মৌলিক। কোথায়? উভয় সংখ্যাই পরস্পর মৌলিক সংখ্যাই একমাত্র তার অ্যান্সার। ক্লিয়ার? চলো উদাহরণগুলো একটু দেখে নিই। যদি একটি সংখ্যা বিজোড় অন্যটি জোড় হয়, ওরে বাবা, একটি সংখ্যা বিজোড় 3, অপরটি জোড়, তাদের গসাগু কি এক হবে? মোটেও নয়। উভয় সংখ্যাই যদি জোড় হয় 2 এবং 4, গসাগু এক হবে? মোটেই নয়, এ তো 2 দ্বারা বিভাজ্য হাইস্ট। উভয় সংখ্যায় যদি বিজোড় সংখ্যা হয়, তো উভয় সংখ্যা বেজোড় করতে গেলে ওটা কোনো কথাই নয়। উভয় সংখ্যা বিজোড় মানে কি? 3 হতে পারে, 9 হতে পারে, উভয় সংখ্যায় বিজোড়, তাই বলে কি তাদের গসাগু এক হবে? মোটেই নয়। তাহলে এক গসাগু হওয়ার একটাই কন্ডিশন, দ্য নাম্বারস মাস্ট বি কোপ্রাইমস, বা সংখ্যা দুটি অবশ্যই হতে হবে পরস্পর মৌলিক। কনসেপ্ট ক্লিয়ার? ম্যাথ ক্লিয়ার? চলো বাড়তে আগে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 104, তবে তাদের লসাগু কত? কেবলই তো বললাম, তাই না? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল মানেই তাদের লসাগু। তো গুণফল যদি হয় 104, তো লসাগু তো 104, বলা বক্তব্যের কিছু নেই। এনটিপিসি 2021-এর কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছ। যাবো নেক্সট কোশ্চেনে। এই কনসেপ্টটি, সামান্য কনসেপ্টকে ঘুরিয়ে একটু তোমাদের মাথাকে অনেক সময় নড়বড়ে করে দিতে পারে। সেটা হচ্ছে কি, এরকম ম্যাথ দিয়ে দেখো, পি আমার একটি সংখ্যা যা আসলে এ এম আর এর গুণফল, কিউ অপর একটি সংখ্যা যা আসলে বি ইন্টু এম ইন্টু 2 ইন্টু আর এর গুণফল। তাদের কি হয়েছে? এবং বলে দেওয়া আছে এ বি এম আর প্রত্যেকেই বিজোড় এবং মৌলিক সংখ্যা। এটাই এখানে কিন্তু কনসেপ্ট, ক্লু। প্রত্যেকেই বিজোড় এবং মৌলিক সংখ্যা। ক্লিয়ার? দেখো, তাহলে পি এবং কিউ এর গসাগু, তাহলে পি এবং কিউ এর গসাগু, ওদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কি, সবচাইতে বড় সেই ভাজকটা কি খুঁজে বের করব? পি ইকুয়াল টু এ এম আর, কিউ ইকুয়াল টু বি এম টু আর। দেখতে পাচ্ছি কি এম আর আর উভয়ের মধ্যে কমন। তাহলে এম আর এর গুণফলই সেই বড় সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে, দ্যাট উইল বি দেয়ার এসসিএফ। দ্য অ্যান্সার ইজ এম আর। দেখো, আবার ভুল টুল গেলে চোখে আবার কম দেখি, তো হয়ে যেতে পারে ভুল টুল, বাবা কিছু মনে করো না। যদি ভুল যায় কমেন্টে জানাবে, হয়ে যেতে পারে। দেখো, এই চশমা একরকম প্রবলেম হয়, লাইট একরকম প্রবলেম হয়, অনেক সময় উত্তর উল্টো পাল্টা দেখি, হয়ে যেতে পারে। ডোন্ট ওয়ারি, একটা সিলি মিস্টেক ইজ নট দ্য ফাইনাল মিস্টেক, ইট ক্যান বি রিমাইন্ডেড, কারেক্টেড। ক্লিয়ার? যাব নেক্সট কোশ্চেনে। দুটি জোড় সংখ্যার গসাগু কমপক্ষে কত হওয়া উচিত? আরে বাবা, ছোট্ট একটু ব্রেনকে নাড়া দিয়ে বলো, দুটি জোড় সংখ্যা, তাদের ডিফারেন্স তো অলওয়েজ 2, আর জোড় সংখ্যা তো সর্বদা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অ্যাটলিস্ট 2 তো হবে। অ্যান্সার ইজ 2। কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? জানাবে তাহলে কমেন্টে, কেমন? কনসেপ্টকে আরো বাড়িয়ে তুললে দেখো, একটু একটু কনসেপ্ট জুড়লে এক একটা ম্যাথের অ্যান্সার বেরোবে, এবং আস্তে আস্তে কনসেপ্টই তোমাদের দীর্ঘতর একটা চ্যাপ্টারের পরিপূর্ণতা দেবে, একদম ব্রেনকে শক্ত করতে। দেখো, এন এবং এন প্লাস 1 এর গসাগু কত, যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা, ওইখানেই লাফড়া, যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা। আরে বাবা, স্বাভাবিক সংখ্যাটার কথা একটু মনে রাখতে হবে তো। কে স্বাভাবিক সংখ্যা? যে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। 1 থেকে শুরু হওয়া সমস্ত ধনাত্মক বৃদ্ধিক্রমের মানের সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। 1 থেকে শুরু করে 2, 3 ডট 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 অসীম পর্যন্ত সংখ্যাই আসলে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে কি দাঁড়াচ্ছে? এন এবং এন প্লাস 1 এর গসাগু কত, যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা। মনে রাখতে হবে যে এই স্বাভাবিক সংখ্যা সারির মধ্যে পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যা পরস্পর কোপ্রাইম।
স্বাভাবিক সংখ্যা শ্রেণীর সেটে পর পর দুটি সংখ্যা সর্বদা কোপ্রাইম, সর্বদা কোপ্রাইম। আর কোপ্রাইম সংখ্যার কি গসাগু সর্বদা 1। ক্লিয়ার? আশা তো করা যায় ক্লিয়ার। দেখো, দুটি যে কোনো পরস্পর ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স এবং এক্স প্লাস 1 হয়, তবে তার লসাগু কত? পরপর এক্স এবং এক্স প্লাস 1, এ তো পরপর সংখ্যা, পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এক টার্মের সংযুক্তি। পূর্ণ সংখ্যা কাকে বলে? জিরোর ডান দিকে সমস্ত 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক শ্রেণী, তার বাঁ দিকে -1 -2 -3 চলতে থাকা সমস্ত ঋণাত্মক সংখ্যার অসীম শ্রেণী, অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, এই হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ধনাত্মক অসীম, ঋণাত্মক অসীম, এই যে পূর্ণ সংখ্যার সেট, তাকেই বলি আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার দুটি ভাগ। এক হচ্ছে জিরোতে নিউট্রাল ব্যালেন্স, যার একদিকে দাঁড়িপাল্লা শুধু ধনাত্মক, একদিকে ঋণাত্মক। তো পূর্ণ সংখ্যার ধনাত্মক সেট মানে তো স্বাভাবিক সংখ্যা, কেবল যেটা করলে ন্যাচারাল নাম্বার, 1 থেকে গুণে ধনাত্মক লাইন। আর সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি দুটো সংখ্যা হয় পর পর, এই যে কি এক্স প্লাস 1 মানে পর পর, দ্যাট উইল বি কোপ্রাইম। তাদের লসাগু, তাদের গুণফল গসাগু 1। কি দিয়েছে? লসাগু। আরে বাবা, গুণফল ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো যাব তাহলে পরবর্তী কনসেপ্টে। দেখো, যে কনসেপ্ট বুঝলে, ক্ষুদ্র কনসেপ্ট, যা কোনো কনসেপ্টই না, সেই কনসেপ্টের একটু বৃদ্ধিপ্রাপ্ত কনসেপ্ট। দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, যেখানে একটি অপরটির থেকে বড়। কে বড়? এক্স বড়। এর লসাগু হলো 119। তবে 3y মাইনাস বা প্লাস এক্স এর মান কত? এর ফান্ডামেন্টাল কি দাঁড়াচ্ছে? যে দুটি মৌলিক সংখ্যার লসাগু দেওয়া আছে। তো আমরা তো জানি দুটি মৌলিক সংখ্যার লসাগু মানে সেই সংখ্যা দুটির গুণফল। তাহলে আমাদের এই কোশ্চেনে খুঁজে বের করতে হবে আসলে সেই দুটি সংখ্যা যাদের গুণফল 119। ক্লিয়ার? দেখো, তো এই খোঁজার নিয়ম কি? যদি 119 থেকে সংখ্যা আরো বাড়িয়ে দেয়, 200 400 500 600 700 800, দেন সেটাই হবে টেক বাই অ্যাপ্রোচ, যেটা জানার বিষয়। চলো, তো 119 কি করে আমরা দেখব এটা আসলে কোন দুটি মৌলিক সংখ্যার গুণফল? এর শর্টকাট রুল বা বেসিক কনসেপ্ট হচ্ছে এই যে 119 যে সংখ্যার বর্গের কাছাকাছি, সেইখান থেকে আমরা টেস্টিং দেব দুটি সংখ্যার গুণফল নির্ণয় করা। যেমন দেখো, আমরা দেখব 11 11, 11-র বর্গ কত? 11 একটি মৌলিক সংখ্যা। 11-র বর্গ 121, যা বেড়ে গেল। 11-র নিচে কি থাকছে আমাদের? সবচেয়ে 11-র নিচে ছোট মৌলিক সংখ্যা কত? 11-র আগে 7, 7-এর বর্গ 49। ক্লিয়ার? তো 11 আর 7 এই দুটি সংখ্যার আমরা দেখলাম যে 7-এর বর্গের থেকে বড়, 11-র বর্গের থেকে ছোট। তো ঠিক এর আশেপাশের সংখ্যা দিয়েই আমরা একে বিভাজিত করার চেষ্টা করব, খোঁজার নিয়মে রুল বের করব। দেখো, তো দেখলাম 11-র পরের মৌলিক সংখ্যা 13, লাগাবো 13 দিয়ে ডিভিশন। ক্লিয়ার? 11 দিয়ে দেখার সঙ্গে সঙ্গে দেখবো 13 দিয়ে, অথবা 7 থেকে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যায় আমরা মৌলিক সংখ্যা ডিভিশন দেওয়ার চেষ্টা করব। দেখো, 7-এর পরেই তো 11 বা 13। তো বলো, 7 রং 91, 8 রং 1, 9 13 117 হচ্ছে না। চলো 13-র পরে 17 দেখি। 5 17 85, 6 17 120, 7 17 119। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। দেখলাম 17 গুণ 7, এই তো 7 দেখলেই বেরিয়ে যেত। আমি তো 7 দিয়ে দেখিনি। যে প্রথম যে ডিভিশন দিয়েছিলাম আমরা 11 আর 7, তো 7-এর থেকে ক্রমান্বয়ে 7-এর যদি আমরা পাহাড়া বা নামতা মুখস্থ করতাম, বলতাম বা ডিভিশন বলতে দিতাম, মিলে যেত। শুধু শুধু ফালতু তোমাদের বাড়তি দেখালাম। যাই হোক, বুঝতে পারলে যে সংখ্যার যে সংখ্যাটির বর্গের কাছাকাছি তার ঊর্ধ্বতমটি আর ছোটটি, তো উভয় দুটি মৌলিক সংখ্যা দিয়ে ডিভিসিবল দিতে হবে, তবেই পাবে তুমি এর ঝটাক সে ফটাক উত্তর কি এর
কোন দুটি সংখ্যার গুণফল, মৌলিক দুটি গুণফল। তো দেখলাম 7, 17, 119 উত্তর চেয়েছে, যেখানে 17 বড়, 17 ইকুয়াল টু এক্স আর 7 ইকুয়াল টু ওয়াই। কি বলেছে? 3y, 3 এর সাথে 21 মাইনাস 17, দ্যাট ইজ 4 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। চলো এই ম্যাথকে যদি বাড়িয়ে দেওয়া হয়, দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, যেখানে এক্স ওয়াই থেকে বড়, তাদের লসাগু 667, তবে 2y প্লাস এক্স এর মান কত? দেখো, তো এই প্যাটার্নের ম্যাথের একটাই কনসেপ্ট, যে এই যে সংখ্যা দেওয়া আছে দুটি মৌলিক সংখ্যার গুণফল ছোট হতে পারে, বড় হতে পারে। যদি বড় হয় তো তখন তো অজস্র ভাগ দিয়ে ডিভিজিবল দিয়ে সম্ভব নয়। কার কার গুণফল? তো সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি, যে সংখ্যার বর্গের কাছাকাছি তার একবার পিছন থেকে টেস্টিং দিলেই আনসার বেরিয়ে যাবে। দেখো কিরকম বেরোয়, 667। তো আমরা জানি কি 25 বর্গ 625, তো 25 কাছাকাছি বা 26, 26, 676, তো 25 আর 26 উভয় পাশের কাছাকাছি মৌলিক সংখ্যা খুঁজে বের করব। তো 25 আগে 24, 24 আগে 23 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা। দেখো 23, 23 দিয়ে মারো, দেখো 23 2 46, থাকবে 0 2 7, কত হচ্ছে 3, যদি দি 7 8 9, 9 বার। চলো 3 7 7, হাতে 2, 18 2 20। তো দেখলাম 23 আর 29 গুণফল আসলে কি 667। তো বুঝতে পারলে কিভাবে দুটি মৌলিক সংখ্যার গুণফলকে ঝট করে নির্ণয় করবে। দেখবে এ কোন সংখ্যার কাছাকাছি বর্গ, তার থেকে পিছিয়ে এসেই ডিভিশন মৌলিক সংখ্যা দিয়ে দেখবে 99% ক্ষেত্রেই অঙ্ক তুমি দুটি মৌলিক সংখ্যার গুণফল বা দুটি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারছো। তো সংখ্যা বড় হলে এটাই অ্যাপ্রোচ, আর ছোট হলে তো মৌখিকভাবেই করতে পারবে। ঠিক আছে, তো দেখো, তো দেখলাম বড় সংখ্যা মানে হচ্ছে এক্স, ছোট সংখ্যা ওয়াই ইকুয়াল টু 23। তো 29 এর দুগুণ 58 আর তার সাথে 23, তাই তো 29 এর দ্বিগুণ কত 58 আর তার সাথে 1 গুণ 23, যোগ করলেই পাবো আমরা কত 8 আর 3 11 1 81, 81,000 ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো এখনকার পরবর্তী কনসেপ্ট, যা আমাদের লসাগু গসাগুর আসলে মৌলিক দিকে আমরা ঢুকবো, সে হচ্ছে গসাগু এবং লসাগু নির্ণয়, বিভিন্ন প্রকারের গসাগু লসাগুর নির্ণয়, এবং দেখবে বড় বড় সংখ্যার গসাগু নির্ণয়ের প্রথাগত বিভিন্ন পদ্ধতি থেকে আলাদাতর পদ্ধতি, যা আমরা স্মার্টভাবে কম্পিটিটিভ ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো, তারই বিভিন্ন কৌশল। তো চ্যাপ্টার লেকচার তো দীর্ঘায়িত হয়ে যাবে। তো চলো গসাগু এবং লসাগু দেখছি আমরা পরবর্তী ক্লাসে, এবং তার বিভিন্ন ভ্যারাইটির কোন কোন কোশ্চেনের কিভাবে গসাগু লসাগু নির্ণয় হবে, সমস্ত ম্যাথগুলি কেমন। তো আজ ক্ষুদ্র পরিসরে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকেই পরবর্তী ক্লাসে। অল দ্য বেস্ট, গুড বাই।